বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এবার পড়ছিলাম লেখক ও সাংবাদিক আবুল আসাদ রচিত সাইমুম সিরিজের অপারেশন তেল আবিব এক বইটি। আজকে পর্ব এর চতুর্থ পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দিতে আমি শক্তি পাব। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কট করে শব্দ হলো, তারপর আলো জ্বলে উঠল আবার। এমিলিয়া আগে থেকেই সরে দাঁড়িয়েছিল, মুখ তার আনত আরক্ত, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিল। মুখ তুলে হেসে মাহমুদকে বলল, চলুন এবার যাওয়া যাক। দুজন হাত ধরাধরি করে হোটেল থেকে বেরিয়ে এলো। মাহমুদের হাতে মৃদু চাপ দিয়ে বলল, এমিলিয়া, কোলাহল ভালো লাগছে না, চলুন পার্কে যাই। কোন পার্ক? ভিক্টোরিয়া। গাড়িতে উঠে মাহমুদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, পার্কটা বড় কুলক্ষণে। এমিলিয়া মাহমুদের কাছে সরে এসে তার কাঁধে মাথাটি হেলান দিয়ে বলল, কিন্তু ওই পার্কটিতেই তো তোমার সাথে আমার সাক্ষাৎ। তা বটে, মাহমুদ অনুচ্চ সুরে বলল। তার মনে তখনও ঝড়। ওশেন কিং জাহাজে যাবার উপায় কি? এমিলিয়ারা কি আমন্ত্রিত সেখানে? ওদের সাথে ওখানে প্রবেশের কোনো পথ করা যায়? পার্কে এসে তারা একটি ছায়াঘেরা জায়গায় দেখে বসে পড়ল। আকাশে তখন নবমীর চাঁদ সামনের গাছটিকে আলোকিত করেছে। মাহমুদের কোলে মাথা রেখে এমিলিয়া শুয়ে পড়েছে। মাহমুদের একটি হাত এমিলিয়ার দু হাতের মুঠোয়। ধীরে ধীরে এমিলিয়া বলল, দানিয়েল, তুমি হয়তো ভাবছো মেয়েটি কি নির্লজ্জ, কিন্তু বিশ্বাস করো, তুমি আমাকে মাতাল করেছ। মদও কোনোদিন আমার আমিত্বকে এমন করে কেড়ে নিতে পারেনি। বল নাচে অংশ নিয়েছি অসংখ্যবার, কিন্তু কোনো পুরুষ আমাকে তার বুকে টেনে নিতে পারেনি। তুমি কি জাদু জানো দানিয়েল? জাদু নয় এমিলিয়া, নারী পুরুষের স্বাভাবিক আকর্ষণ, বলল মাহমুদ। আমি এটা মানি না। পুরুষের সাথে অনেক মিশেছি, কিন্তু এমন তো হয়নি। প্রথম সাক্ষাতের দিন থেকে আমি বারবার হারিয়ে ফেলেছি নিজেকে। এটা হয়তো স্রষ্টার ইচ্ছা এমিলিয়া বলে, কিন্তু মাহমুদ নিজেই চমকে উঠল। এ কি, এমিলিয়ার জীবনের সাথে সে কি তাহলে জড়িয়ে যাচ্ছে না তো? চাঁদ আরেকটু পশ্চিমে সরে গেল। চাঁদের যে আলোটুকু ছিল তা সরে গেল। যতই সময় যাচ্ছে মাহমুদের মন উদ্বেগে ভরে উঠছে ওশেন কিং জাহাজের ব্যাপারটা নিয়ে। কিভাবে সে কথাটা তুলতে পারে? হঠাৎ মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। মাহমুদ কোল থেকে এমিলিয়ার মাথা তুলে নিল, বলল, কাল রাত্রের খানা আমার ওখানে খাবে এমিলিয়া? তুমি বললে যাব অবশ্যই, কিন্তু কাল সন্ধ্যায় একটি পার্টি আছে। আব্বা কাল সকালে বিলেতে যাচ্ছেন বলে তিনি যেতে পারছেন না, তাই আমার যাওয়া সেখানে জরুরি ছিল। মাহমুদ বলল, কোথায় পার্টি জানতে পারি কি? নিশ্চয়, ওশেন কিং জাহাজে। তুমি বরং চলো না দানিয়েল সেখানে আমার সাথে। মাহমুদের গোটা শরীর শিরশির করে উঠল। মনে মনে আলহামদুলিল্লাহ উচ্চারণ করল, মুখে বলল, আমি কি সেখানে অনাহুত হব না? নিশ্চয় না। আব্বা যাচ্ছেন না, মা অসুস্থ, আমি ইচ্ছামতো সাথে নিতে পারি। নিমন্ত্রণপত্রও আছে সেরকম। মাহমুদ মুখটি একটু নিচু করে বলল, ঠিক আছে, আমার আপত্তি নেই। এমিলিয়া, কিন্তু আমার ওখানে যাচ্ছ কবে তুমি? এমিলিয়া মুখটি উঁচু করল। এমিলিয়ার ঈষৎ কম্পনরত ঠোঁট দুটি মাহমুদের মুখের কাছে এলো। মাহমুদ মুখ উঁচু করল। এমিলিয়া তার মুখটি আবার নামিয়ে নিয়ে বলল, আমি যত কাছে আসছি তুমি তত সরে যাচ্ছ দূরে। আরও কাছে টানতে যাই হয়তো, বলল মাহমুদ। আমি জানি দানিয়েল, বুঝি, কিন্তু তোমার চরিত্রের এই পবিত্রতাই আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি। এমিলিয়ার কথাগুলি গম্ভীর। দূরের কোনো পেটা ঘড়িতে 12টা বেজে গেল। মাহমুদ বলল, চলো আজ ওঠা যাক। দুজনে উঠে দাঁড়ালো। এক ঝলক দমকা বাতাসে সে ঝাউ গাছে শোঁ শোঁ শব্দ তুলল। চারদিক নিঝুম নিস্তব্ধ। মাঝে মাঝে নিঃশব্দে ছুটে চলা মোটর কারের ভেপর নীরবতার মাঝে কম্পন তুলছে শুধু। মাহমুদরা হাত ধরাধরি করে বেরিয়ে এলো পার্ক থেকে।
গভীর রাত। মাহমুদ তখনও তার টেবিলে বসে, চারদিক নিঝুম নিস্তব্ধ। রাস্তার বিজলি বাতিগুলো চাঁদের আলোয় ফিকে মনে হচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। দূরে ভূমধ্য সাগরের জলরাশির ওপর চাঁদের এক মায়া রাজ্যের সৃষ্টি করেছে। মাহমুদ সেদিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু মনে তার চিন্তার ঝড়। সে মনে মনে ওশেন কিং জাহাজের দৃশ্যটা কল্পনা করে নেয়। কাপ্তান কক্ষ, ইঞ্জিন রুম, ফুয়েল ট্যাঙ্ক, বহনকৃত মালপত্রের সেল, স্টাফদের কক্ষ, প্রশস্ত উন্মুক্ত ডেক প্রভৃতি নিয়ে জাহাজটি ধ্বংস করার জন্য ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটাতে হবে। ইউরেনিয়াম ও আণবিক গবেষণার অন্যান্য মাল মশলা যাতে সরিয়ে নেবার কোনো সুযোগ না পায়, সেজন্য সেখানেও দ্রুত আগুন ধরাবার ব্যবস্থা করতে হবে। এবং এসব কাজ অবশ্যই জাহাজে পৌঁছার পর ভোজ অনুষ্ঠানের আগেই সম্পন্ন করতে হবে। পরিকল্পিত সময়ে বিস্ফোরণের জন্য ডেজিচেনের ব্যবহারই উপযুক্ত বিবেচনা করলেও সে ডেজিচেনের এক প্রান্তে জুড়ে দেওয়া যাবে ডেটোনেটরের সাথে ইচ্ছামতো সময়ের টাইম ইগনিটর ব্যবহার করা যায়। সেফটি পিন তুলে নেবার পর টাইম ইগনিটর নির্দিষ্ট সময় বিস্ফোরণ ঘটে থাকে। মাহমুদ চিন্তা করল, 11টায় ভোজ, 12টা বাজার আগে নিশ্চয়ই তা শেষ হয়ে যাবে। 12:15টায় বিস্ফোরণ ঘটাতে চাইলে 2 ঘন্টা সময়ের টাইম ইগনিটর ব্যবহার করলেই চলতে পারে। কিন্তু সে আবার ভাবল, ডেজিচেন পাততে গিয়ে যদি বাধা কিংবা অস্বাভাবিক কিছুর মোকাবেলা করতে হয়, তাহলে 2 ঘন্টা পর্যন্ত ডেজিচেন পেতে রাখা নিরাপদ হবে না। কারণ এই সময়ের মধ্যে অনুসন্ধান হতে পারে এবং ডেজিচেন তাদের চোখে পড়ে যেতে পারে। সুতরাং সিদ্ধান্ত নিল 11টা থেকে 11:15 মধ্যেই বিস্ফোরণ ঘটাতে হবে। এতে অবশ্য ঝুঁকি আছে, তার এবং এমিলিয়ার নিরাপত্তার প্রশ্ন আছে। এই ঝুঁকি তবে নিতে হবে। ওশেন কিং জাহাজের ডেকে যখন মাহমুদরা পা রাখল, তখন 10:29। আজকের এই প্রীতিভোজ ইসরায়েলি স্বরাষ্ট্র বিভাগ কর্তৃক ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং ইসরায়েলের জন্য আণবিক গবেষণার গুরুত্বপূর্ণ মালমশলা ও যন্ত্রপাতি বহনকারী জাহাজ ওশেন কিংয়ের ক্যাপ্টেন ক্রুদের সম্মানে আয়োজিত। অবশ্যই এই ভোজ এমিলিয়াদের মতো বাছাই করা কিছু অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। জাহাজে উঠবার সিঁড়ির মুখে দাঁড়িয়ে ইসরায়েলি স্বরাষ্ট্র বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মচারী ও জাহাজের ক্যাপ্টেন অতিথিদের সম্ভাষণ জানাচ্ছেন। মাহমুদ ও এমিলিয়া ওদের সাথে করমর্দন করে উপরে উঠে গেল। মাহমুদ লক্ষ্য করল স্বরাষ্ট্র বিভাগীয় অফিসার মিস্টার গ্রিনবার্জ ও ক্যাপ্টেন মিস্টার আদ্রে সাইমনের পেছনে আরেকজন দাঁড়িয়ে রয়েছে। তিনি হলেন ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সিনবেথের সহকারী পরিচালক মিস্টার হফম্যান। মাহমুদের ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি খেলে গেল। টেবিল আর চেয়ার দিয়ে সুন্দর করে ডেকে সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের অনেকে শিখেছেন। কেউ কেউ জাহাজের রেলিং ধরে দাঁড়িয়ে চন্দ্রালোকিত সাগরের শোভা দেখছেন, আর অবশিষ্টরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বসে জটলা করছেন। মাহমুদ এমিলিয়াকে নিয়ে গোটা ডেকটা একবার চক্কর দিল। সশস্ত্র কোনো প্রহরীকে ওপরে দেখা গেল না। মাহমুদ ভাবল, নিশ্চয় তাহলে ভেতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় মাহমুদ লক্ষ্য করল একটি প্লেটে 2 ল্যাবরেটরি লিখে জাহাজের অভ্যন্তরের নাম্বার সিঁড়ির দিকে তীর এঁকে দেওয়া হয়েছে। মাহমুদের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে এমিলিয়াকে নিয়ে জাহাজের সামনের প্রান্তে রেলিংয়ের পার্শ্বস্থিত একটি চেয়ারে এসে বসল। ঘড়ির দিকে চেয়ে দেখল 10:32 বাজে। মাহমুদ উঠে দাঁড়িয়ে বলল, বাথরুম থেকে একটু আসি। মাহমুদের পরনে চকলেট স্যুট, পায়ে ক্রেপ শু। মাহমুদ সিঁড়ি দিয়ে ডেক থেকে নিচে নেমে এলো। ভেতরে কিন্তু বাইরের মতো উজ্জ্বল আলো নেই। মাহমুদ সিঁড়ি থেকে নেমে যেখানে এসে দাঁড়ালো, সেখান থেকে জাহাজ লম্বালম্বি দীর্ঘ করিডোর, দুপাশে কেবিন, কার্গো কেবিন। মাহমুদ করিডোরে দাঁড়াতেই একজন স্টেনগানধারী প্রহরী মাহমুদকে জিজ্ঞেস করলো, ল্যাবরেটরি স্যার? হ্যাঁ, মাহমুদ বলল। আসুন।
বামে কয়েক পা এগিয়ে একটি বন্ধ ঘর দেখিয়ে দিল। মাহমুদ হাতল ঘুরিয়ে দরজা খুলল। তারপর পেছন ফিরে দেখল প্রহরীটি পেছন ফিরে কয়েক পা এগিয়েছেন। মাহমুদ দেখল করিডোরে আর কেউ নেই। তারপর পকেট থেকে একটি রুমাল ও শিশি বের করে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে প্রহরীর দিকে এগোতে লাগল। নিকটবর্তী হয়ে অত্যন্ত দ্রুত বাম হাত দিয়ে লোকটির কণ্ঠনালী চেপে ধরল। অন্য হাতে ক্লোরোফর্ম সিক্ত রুমালটি লোকটির নাকে চেপে ধরল। কয়েকবার কোক কোক শব্দ করার পর তার দেহটি নিস্তেজ হয়ে এলো। স্টেন গানটি হাত থেকে পড়ে গিয়ে ঠক করে একটি শব্দ হলো। মাহমুদ তার দেহটি টেনে নিয়ে গিয়ে ল্যাবরেটরি ও কার্গো কেবিনের মাঝে সরু গলির মধ্যে রেখে দিল। স্থানটি একটু অন্ধকার। সেখানে একটি সোফাও দেখল মাহমুদ। বুঝল প্রহরীরা এখানে এসে বিশ্রাম নেয়। মাহমুদের হাতে সাইলেন্সার লাগানো রিভলভার। মাহমুদ ইঞ্জিন রুমের সিঁড়িতে পা রাখতে যাবে এমন সময় পেছন থেকে শব্দ ভেসে এলো, হ্যান্ডস আপ। মাহমুদ হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ল। মাহমুদ তার পিঠে রিভলভারের ভারী স্পর্শ অনুভব করল। মাহমুদ আশু কর্তব্য ভেবে নিল। তারপর এক ঝটকায় বসে পড়ল এবং সঙ্গে সঙ্গে পিছনে দাঁড়ানো লোকটির দুটি পা ধরে সামনে মারল হেঁচকা টান। লোকটি কাত হয়ে পড়ে গেল। রিভলভারও ছিটকে গেল তার হাত থেকে। বজ্রমুষ্টিতে চেপে ধরল কণ্ঠনালী। মাত্র কয়েক মুহূর্ত, তারপর নিস্তেজ হয়ে এলো লোকটির দেহ। মাহমুদ তাড়াতাড়ি লোকটিকে টেনে এনে ইঞ্জিন রুমের এক কোণে গুজে রেখে দিল। লোকটির মুখের দিকে তাকিয়ে মাহমুদ চমকে উঠল। এ কি, মিস্টার হফম্যান? উজ্জ্বল হাসিতে মাহমুদের মুখ ভরে গেল। অগণিত মুসলিম বাস্তুত্যাগী আর বহু সাইমুম কর্মীর রক্তে রঞ্জিত ইসরায়েলি গোয়েন্দা এই হফম্যানের হাতে। এতদিনের সব লীলা অবসান হলো শয়তানের। মাহমুদ দ্রুত ইঞ্জিন রুমের পাশ দিয়ে জ্বালানি সঞ্চয় কক্ষে প্রবেশ করল এবং দ্রুত কাজে লেগে গেল। 3টি বৃহদাকার ট্যাঙ্ক। সৌভাগ্যক্রমে ট্যাঙ্কগুলি ঈষৎ উঁচু সারিবদ্ধ, কতগুলি ইস্পাত বেজের ওপর রাখা। মাহমুদ দ্রুত ডেজি চেইন পেতে তার মাথায় ডেটোনেটর ও টাইম ইগনেটর জোরে দিল। প্রত্যেকটি ট্যাঙ্কের জন্য 2টি করে ডেজি চেইন পাতল মাহমুদ। তারপর ফিরে এলো এবার ইঞ্জিন রুমে। সেখান থেকে উঠে এর পূর্বের করিডোরের কেউ নেই। মাহমুদ বুঝল প্রহরী ও জাহাজের ক্রুরা সবাই নিশ্চিন্তে ভোজ সভার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মাহমুদ কার্গো কেবিনের ডেজি চেইনের পাতার বিষয় বিবেচনা করে দেখল, কিন্তু এর প্রয়োজন হবে বলে মনে হলো না মাহমুদের। এবার নিশ্চিন্ত হয়ে সে প্রবেশ করলো ল্যাবরেটরিতে। বেশ করে হাত মুখ ধুয়ে নিল, বেরিয়ে এলো সেখান থেকে। ঘড়ির দিকে চেয়ে দেখল 10টা বেজে 47 মিনিট। মাহমুদ ভাবল এমিলিয়া নিশ্চয়ই এই দেরিতে উদ্বিগ্ন হয়ে উঠেছে। মাহমুদ সিঁড়ি বেয়ে উঠে এলো। সোজাসুজি এমিলিয়ার কাছে না গিয়ে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালো। সে লক্ষ্য করল সে এখনও এমিলিয়ার দৃষ্টিতে পড়েনি। সাগরের চাঁদের স্থির প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহমুদ। স্থির চাঁদের ওই আলোক শিখা মাহমুদের মনকে টেনে নিয়ে গেল জর্ডানের পাহাড় আর তার পার্শ্বের উপত্যকা ভূমিতে। সেখানে তাঁবু আর কুঁড়ে ঘর পাশা বাস করছে অগণিত মানুষ, মজলুম মানুষ। ওই মজলুম মুসলমানদের জন্য আমরা এ পর্যন্ত কি করতে পেরেছি? সময় যতই গেছে ইসরায়েল তার বিষাক্ত থাবাকে আরও সুদৃঢ়, আরও সুবিস্তৃত করেছে। এমিলিয়া এসে মাহমুদের পাশে দাঁড়ালো। মাহমুদের দিকে চেয়ে মুচকি হেসে বলল, কি স্বপ্ন দেখছ? মাহমুদ চমকে উঠল, কিন্তু পরক্ষণে মুখ ফুটিয়ে তুলল মৃদু হাসির রেখা। বলল, ভাবছে এই সাগর আর এই তারকা খচিত নিকশকালো আকাশের অসীমত্বের কথা। আমরা কত ক্ষুদ্র। এই সাগর, ওই অসীম আকাশ আর এই বিচিত্র পৃথিবীর মালিক স্রষ্টা না জানি কত মহাশক্তিশালী। শান্ত অনুচ্চ স্বরে বলল, স্রষ্টাকে তুমি মহাশক্তিশালী মনে করো দানিয়েল? আমার স্বীকার করা বা না করার সাথে সম্বন্ধ নেই এমিলিয়া। মহাসৃষ্টির মাঝেই যে তার মহাশক্তির সাক্ষ্য নিহিত। স্রষ্টাকে তুমি অস্বীকার করতে পারো এমিলিয়া? কিন্তু স্রষ্টাকে মানতে গেলে ধর্মকে মানতে হয়, আর ধর্মকে মানতে গেলে দেখো না কত ফ্যাসাদ। যেমন, কোন ধর্ম মানব, ইহুদি না খ্রিস্টান না মোহামেডান? এত সংঘর্ষ আর বৈপরীত্য কেন? বৈপরীত্য নেই এমিলিয়া।
মুসা, যীশু খ্রিস্ট আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল শিক্ষা একই। ব্যবহারিক ক্রিয়াকর্মের মধ্যে পার্থক্য আছে, শুধু এই পার্থক্যকে শাসনতন্ত্রের পরিবর্তন ও সংশোধনের সাথে তুলনা করা যায়। কিন্তু এটা স্বীকার করে নিলে যে ইসলামকে মানব সমাজের জন্য শেষ ও অনুসরণীয় একমাত্র জীবন বিধান বলে মেনে নিতে হয়, কিন্তু যা সত্য তাকে আমরা অস্বীকার করব কেমন করে? এটা গুরুতর কথা দানিয়েল, এত সহজে এমন কথা তুমি বলতে পারো না। যাক, আজ ধর্মের কি সত্যই কোনো প্রয়োজন আছে বলে তুমি মনে করো? ধর্মের অর্থ জীবন পদ্ধতি, সুতরাং এই ভূমণ্ডলে মানুষের জীবন যতদিন থাকবে ধর্মের প্রয়োজনও ততদিন থাকবে। জীবন পদ্ধতি আমরা নিজেরাই গড়ে নিতে পারি। তা পারি, এ ধরনের জীবন পদ্ধতি ফেরাউন, নমরুদ, সাদ্দাত গড়ে তুলেছিল। প্লেটো, রুশো, ভলতেয়ার মানুষের জন্য নতুন জীবন পদ্ধতির দিক নির্দেশ করেছিল। হেগেল, কার্ল মার্কস মানব সমাজের জন্য ঐতিহাসিক বস্তুবাদের আলোকে নতুন জীবন দর্শনের রূপরেখা এঁকে গেছে, এবং সে মোতাবেক লেনিন, মাও সেতুং এবং এদের নেতৃত্বে রাশিয়া ও চীনে সর্বাত্মক বিপ্লবও সাধিত হয়েছিল। গণতন্ত্রের উপর ভিত্তিশীল এক নয়া সমাজ পদ্ধতি পশ্চিমা দেশগুলোতে চালু আছে, কিন্তু এগুলোর কোনো একটিও কি রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি জীবনে শান্তির সন্ধান দিতে পেরেছে? শ্রেণী স্বার্থের ধ্বজা তুলে সাম্যবাদের নামে সমাজবাদী দেশগুলো কি জনতাকে দাসে পরিণত করেনি? আর পুঁজিবাদী দেশগুলোতে ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি স্বাধীনতার নামে লুণ্ঠন শোষণের অবাধ সয়লাব কি বয়ে যাচ্ছে না? অশান্ত অস্থির মানুষকে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয় কোন কারণে? কিন্তু স্রষ্টার নির্দেশিত জীবন পদ্ধতি সব সমস্যার সমাধান করবে তার নিশ্চয়তা কি? আচ্ছা এমিলিয়া, সাপের কোন জিনিসকে আমরা ভয় করি? বিষ দাঁতকে। আচ্ছা, সাপের বিষ দাঁতকে যদি উপড়ে ফেলা হয় তাহলে সে আর কোন ক্ষতি করতে পারে কি? না, পারে না। এমিলিয়া হাসল, বলল, কিন্তু মানুষের বিষ দাঁত তুমি পাবে কোথায়? মানুষের বিষ দাঁত তার স্বেচ্ছাচারিতা ও স্বার্থপরতা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে সকল প্রকার বিপর্যয়, অশান্তি, অনর্থের মূল কারণ মানুষের স্বার্থপরতা ও স্বেচ্ছাচারিতা। স্বার্থপরতা অন্যায়ের বাহন আর স্বেচ্ছাচারিতা তার অমোঘ অস্ত্র। কিন্তু এই বিষদাঁতকে তো ভাঙা যায় না, কিন্তু এর বিলুপ্তি ঘটানো সম্ভব। মানুষ যখন এক স্রষ্টার সার্বভৌম ক্ষমতার কাছে সত্যিকারভাবে মাথা নত করে, তখন তার স্বেচ্ছাচারিত স্বার্থপরতার কোনো সুযোগই আর থাকে না। সে সত্যিকারভাবে তখন স্রষ্টার দেয়া বিধানাবলীর প্রতিপালনকারী ও প্রয়োগকারী হয়ে দাঁড়ায়। এমিলিয়া একদৃষ্টিতে মাহমুদের দিকে তাকিয়েছিল, তার মুগ্ধ দৃষ্টি যেন আনন্দে নাচছে। সে বলল, আমার দেখা, আমার পরিচিত জনস্রোতের মাঝে তুমি সত্যি ব্যতিক্রম দানিয়েল। তুমি কখনো কঠিন বাস্তববাদী, আবার কখনো কঠোর ভাববাদী। তুমি আসলে কি দানিয়েল? আমি একজন মানুষ, হাসল মাহমুদ। এমিলিও হাসল। কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ক্ষুদ্রাকার ডেক মাইক থেকে ঘোষিত হলো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের স্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই গিয়ে আসন গ্রহণ করলো। মাহমুদ ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 11টা বাজতে 1 মিনিট বাকি। রাত 11টা বেজে গেছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসরায়েলের বিজ্ঞান ও কারিগরি মন্ত্রী অ্যারন কোপল্যান্ড তার আসন গ্রহণ করেছেন। 11টা বাজার সাথে সাথে ইসরায়েলি অনুবিজ্ঞানী মিস্টার মরিস কোহেন এবং মিস্টার মোসে সার্টক এসে আসন গ্রহণ করলেন। 11টায় 1 মিনিট বাজল। মিস্টার অ্যারন কোপল্যান্ড উঠে দাঁড়ালেন। উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিদের দিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ আমাদের জন্য এক পরম খুশির দিন। আমাদের পিতৃভূমি ইসরায়েল এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। আমাদের সমর শক্তিতে পরমাণু বিজ্ঞানের আশীর্বাদ লাভের জন্য আমরা এতদিন পরের অনুগ্রহের উপর নির্ভর করেছিলাম। আমাদের বিজ্ঞান ও আমাদের কারিগররা পারমাণবিক কৌশল আয়ত্ত করেছে অনেক আগে, কিন্তু নিজস্ব গবেষণা স্থাপনের কোনো সুযোগ আমরা পাইনি। এতদিনে সে সুযোগ আমরা লাভ করতে যাচ্ছি। সুতরাং আজকের এই দিন আমাদের বিজ্ঞানী
আমাদের জনসাধারণ, আমাদের সরকার এবং আমাদের বিদেশের শুভানুধ্যায়ীদের জন্য মহা আনন্দের সওগাত বয়ে এনেছে। আমরা এই নিশ্চয়তা আজ সবাইকে দিতে পারি, সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা আমেরিকা ও রাশিয়ার মতো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের অধিকারী হব। শ্রোতমণ্ডলী করতালি দিলেন। একটু থেমে মন্ত্রী মহোদয় আবার শুরু করলেন। পিতৃভূমির যে অংশটুকুর ওপর আমরা অধিকার লাভ করেছি তা নিয়ে আমরা কেউ সন্তুষ্ট নই, সন্তুষ্ট থাকতে পারি না। হেজাজের ইয়াসরেব নগরী থেকে শুরু করে আলেকজান্দ্রিয়া প্রদেশ এবং ভূমধ্যসাগর ও নীল নদের সীমা থেকে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত আমাদের পিতৃভূমির উপর আমরা যে কোনো মূল্যেই হোক অধিকার কায়েম করব। এজন্য চাই আরও শক্তি, আরও শক্তি। 11:07 অনুষ্ঠান শেষ হলো। এবার প্রস্তুতি শুরু হলো। সবাই নিজের কোলের উপর রুমাল বিছিয়ে নিল। মাহমুদের মন চঞ্চল হয়ে উঠল। আর 3 মিনিটের মধ্যেই প্রথম বিস্ফোরণ ঘটার কথা। আল্লাহ কি দয়া করবে? তার মিশন কি সফল হবে? বলদর্পী সাম্রাজ্যবাদী রক্তপিপাসী ইহুদিদের আশার এই দীপশিখাকে কি সে নিভিয়ে দিতে পারবে? সকলের সামনে স্যুপ পরিবেশিত হয়েছে। চামচ দিয়ে স্যুপ নাড়ছে সবাই। চামচ দিয়ে ধীরে ধীরে মুখে তুলছে স্যুপ। সবার মতো মাহমুদের মুখে স্যুপ উঠেছে, কিন্তু তার মন আশা নিরাশার তরঙ্গঘাতে অশান্ত চঞ্চল। 11:09:30। জাহাজ প্রচণ্ডভাবে কেঁপে উঠল। প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, সঙ্গে সঙ্গে এক বিরাট অগ্নিপিণ্ড আকাশের দিকে উঠে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল খাবার টেবিলে। স্যুপের পেয়ালা অনেকের কাত হয়ে পড়ে গেছে ইতোমধ্যে। সবাই উঠে দাঁড়িয়েছে, ভীত আতঙ্কগ্রস্ত সবাই। মাহমুদ তার কর্তব্য আগেই ঠিক করে রেখেছিল। এমিলিয়াকে বলল, এসো আমার সাথে। বলে সে ছুটল ডেক থেকে জেটিতে নামবার সিঁড়ির দিকে। জাহাজ কাঁপছে। প্রথম বিস্ফোরণের ফলে উৎক্ষিপ্ত অগ্নিপিণ্ড নিচ থেকে নেমে জাহাজে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সিঁড়ির মুখে গিয়ে মাহমুদ এমিলিয়াকে বলল, হাত দিয়ে গলা জড়িয়ে ধরো, আমার পিঠে ওঠো। এমিলিয়ার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে কাঁপছে। মাহমুদের আদেশ পালন করল সে। অভ্যস্ত মাহমুদ দ্রুত কম্পমান সিঁড়ি দিয়ে জেটিতে নেমে এলো। জেটিতে পা রাখার সাথে সাথে আরেকটি বিস্ফোরণের শব্দ হলো। মাহমুদ পেছন ফিরে দেখল জাহাজের বিজলি বাতি নিভে গেছে, কিন্তু বিস্ফোরণের ফলে উৎক্ষিপ্ত আগুন জাহাজকে আলোকিত করে তুলেছে। সে আলোতে দেখা গেল জাহাজের একটা অংশ সম্পূর্ণ উড়ে গেছে। দ্বিতীয় বিস্ফোরণের অগ্নিপিণ্ড জাহাজে ছড়িয়ে পড়ায় জাহাজের স্থানে স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। মাহমুদ এমিলিয়াকে নিয়ে জেটি থেকে আর একটু দূরে সরে এলো। মাহমুদ দেখল আরও কয়েকজন মানুষ সিঁড়ি দিয়ে জেটিতে নেমে এলো। আর একটি বিস্ফোরণ ঘটল। এ সময় মনে হলো জাহাজটি যেন একদিকে কাত হয়ে গেল। অপেক্ষাকৃত ছোট আরও অনেকগুলি বিস্ফোরণের শব্দ শোনা গেল। জাহাজের অন্যান্য কয়েক স্থান থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যেতে লাগলো। দূরে ফায়ার ব্রিগেডের গাড়ির ঘণ্টাধ্বনি শোনা গেল। মাহমুদ ও এমিলিয়া গাড়িতে গিয়ে বসল। মাহমুদ গাড়ি ছেড়ে দিল। পোর্ট রোড ধরে গাড়ি তীব্র গতিতে পূর্ব দিকে এগিয়ে চলছে। তেল আবিব থেকে অনেক দূরে লম্বা রাস্তা। মাহমুদের দৃষ্টি সামনে প্রসারিত। তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পেরে মন তার তৃপ্ত। এই তৃপ্তির মাঝেও তার মনে একটি কাঁটা বিঁধছে। এবার এমিলিয়ার সাথে তার অভিনয়ের রীতি করতে হবে। কিন্তু শুধুই কি তা অভিনয় ছিল? মনের কোথায় যেন বেদনার সুর বাজছে তার। এমিলিয়া তার পরিচয় পেলে কি ভাববে তাকে? কালকেই গোয়েন্দা পুলিশ এসে এমিলিয়াকে ব্যস্ত করে তুলবে। বিনা অপরাধে বেচারি কষ্ট পাবে। এমিলিয়া একটু কাত হয়ে একটি হাত মাহমুদের পেছনের সোফার ওপর প্রসারিত করে একটি হাত মাহমুদের কাঁধে রেখে মুখটি মাহমুদের কাঁধে গুজে রেখেছে। একসময় ধীর কণ্ঠে সে বলল, দানিয়েল, একবার তুমি আমাকে নৈতিক মৃত্যু থেকে বাঁচিয়েছ, আবার আজ তুমি আমাকে দৈহিক মৃত্যুর হাত থেকে বাঁচালে। জীবন দিয়েও এই ঋণ শোধ করতে পারবো না আমি, দানিয়েল। মাহমুদের গোটা দেহে একটি শিহরণ খেলে গেল, কিন্তু কোনো উত্তর দিল না মাহমুদ। কি উত্তর দেবে সে, যে তার জীবনকে জাতির জন্য উৎসর্গ করেছে?
সে কেমন করে একজন ইহুদি তরুণীর এই আত্মনিবেদনকে গ্রহণ করবে? মাহমুদ ধীরে ধীরে বলল, কাল সকালে পুলিশ আসবে, আমার সম্বন্ধে জিজ্ঞেস করবে তারা। কি জবাব দিবে তুমি? কেন পুলিশ আসবে? আসবে। কেন আসবে? ধরো যদি আসেই, আমি তোমার ঠিকানা বলে দেব, তোমার কাছে পাঠিয়ে দেব। পুলিশ আমাকে খুঁজে পাবে না। কেন? কোথাও চলে যাচ্ছ তুমি? বলে সোজা হয়ে বসলো এমিলিয়া। মাহমুদ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর এমিলিয়ার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলল, পুলিশকে আমাদের পরিচয়ের আসল ঘটনাটির কথা জানাবে, তাহলে আমাদের বন্ধুত্বের কারণ তারা বুঝবে এবং তোমার কোনো দোষ হবে না। পুলিশ কেন তোমার সন্ধান করবে? কেন দোষ দিবে তোমাকে তারা? এমিলিয়ার কণ্ঠে উদ্বেগ। ওশেন কিং জাহাজের ধ্বংসের জন্য আমাকেই দায়ী করবে তারা। কেন তা করবে? তুমি ও কাজ করতে যাবে কেন? কোন কারণে? মাহমুদ মুহূর্তের জন্য এমিলিয়ার মুখের দিকে তাকালো। তার লাবণ্য ভরা মুখটি উদ্বিগ্ন উত্তেজনায় যেন কাঁপছে। ওর কোমল হৃদয়ে আঘাত দিতে কষ্ট লাগছে মাহমুদের, তবু সত্য ঘটনা তাকে বলতেই হবে। মাহমুদ গম্ভীর কণ্ঠে বলল, ওশেন কিং জাহাজের ফুয়েল ট্যাঙ্ক আমি বিস্ফোরণ ঘটিয়েছি এমিলিয়া। তুমি? এমিলিয়ার কণ্ঠ আর্তচিৎকারের মতো শোনালো। বিস্ময় উত্তেজনায় এমিলিয়ার মুখ হা হয়ে গেছে। সেই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহমুদের দিকে। মাহমুদ আবার এমিলিয়ার দিকে চাইল। তার মুখে ফুটে উঠল হাসির রেখা, কিন্তু তা যেন হাসি নয়, কান্না। বলল, জানি এমিলিয়া, তুমি বিস্মিত হয়েছ, হয়তো ভাবছ আমি কেমন করে অমন খুনি হতে পারলাম। কিন্তু তুমি জানো না, ওশেন কিং জাহাজের যে অগ্নিকুণ্ড তুমি দেখছ, তার চেয়েও অনেক বড় অগ্নিকুণ্ড আমার হৃদয়ে চলছে। শুধু আমার হৃদয় নয়, ফিলিস্তিন থেকে বিতাড়িত আমার মতো লক্ষ লক্ষ আরব মুসলমানের হৃদয়ে এই আগুন অমনি জ্বলছে। তুমি আরব? তুমি মুসলমান? এমিলিয়ার কণ্ঠ আর্তনাদ করে উঠল। হ্যাঁ এমিলিয়া, আমি মুসলমান। বিস্ময় বিস্ফোরিত এমিলিয়ার চোখ। গভীর বেদনায় শক্ত নীল হয়ে উঠেছে এমিলিয়ার শুভ্র গণ্ডদেশ। গোলাপের মতো ঠোঁট দুটি তার কাঁপছে। বিহবল দৃষ্টিতে মুহূর্তকাল মাহমুদের দিকে চেয়ে থাকল। তারপর ভেঙে পড়ল কান্নায়। উপর হয়ে হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। মাহমুদের দৃষ্টির সামনে প্রসারিত জনবিরল প্রশস্ত রাস্তা, তীব্র গতিতে এগিয়ে চলছে কার্ডিয়াক। মাহমুদ এবার এমিলিয়ার দিকে চাইল। কাঁদুক, কাঁদা উচিত। চোখের পানিতে ধুয়ে মুছে যাক মাহমুদের সব স্মৃতি। খোলা প্রশস্ত গেট দিয়ে ডেভিড বেনগুরিনের বারান্দায় প্রবেশ করলো গাড়ি। মাহমুদ গাড়ি থেকে নেমে পাশ ঘুরে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। নেমে এসো। এমিলিয়া মুখ খুলল। অশ্রু ধোয়া মুখ তার। দু একটি অবিন্যস্ত চুল মুখে এসে পড়েছে। অশ্রুতে ভিজে গেছে সেগুলো। কঠিন আঘাতে যে চোখ অশ্রু আসে না, মাহমুদের সে চোখ দুটিও ভারী হয়ে উঠল। এমিলিয়া বেরিয়ে এসে মাহমুদের পাশে দাঁড়ালো। নতমুখী এমিলিয়া, দুজনই নির্বাক। প্রথমে কথা বলল মাহমুদ। বলল, পরিচয় গোপন করার জন্য এবং তোমাকে এমন করে আঘাত দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী এমিলিয়া। তুমি যদি আমাকে ভুল না বোঝো, তাহলে আমাকে ক্ষমা তুমি করতে পারবে। এমিলিয়া নীরব, কোনো কথা বলল না, মুখ তুলল না সে। মাহমুদ আবার বলল, আর যদি প্রতিশোধ নিতে চাও, তাহলে আমাকে পুলিশে ধরিয়ে দাও, আমি রাজি আছি। এমিলিয়া যেন পাথর হয়ে গেছে। কোনো উত্তর এলো না তার কাছে থেকে। যেন অলক্ষ্যে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মাহমুদের বুক থেকে। চোখের কোনো বোধহয় ভিজে এলো তার। বলল সে, তাহলে আসি এমিলিয়া, পারলে ক্ষমা করো। দুহাত মুখ ঢেকে ফুপিয়ে উঠল এমিলিয়া। মাহমুদ কয়েক পায়ে গিয়ে ফিরছিল, ফিরে এলো আবার। এমিলিয়ার মুখ তুলে ধরে ডাকলো, এমিলিয়া। দানিয়েল বলে মাহমুদের হাত জড়িয়ে ধরে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল এমিলিয়া। আর দানিয়েল নয় আমি, এমিলিয়া, আমার নাম মাহমুদ, ধীরস্বরে বলল মাহমুদ। এমিলিয়া কেঁদেই চলল। মাহমুদের হাত এমিলিয়ার চোখের পানিতে ভিজে গেল। মাহমুদ বলল, মুখ তুলো, কথা বলো এমিলিয়া। এমিলিয়া ধীরে ধীরে মুখ তুলল। অবিন্যস্ত চুল আর অশ্রু ধোয়া এমিলিয়াকে দেখে মনে হচ্ছে
কি এক প্রচণ্ড ঝড় বয়ে গেছে এমিলিয়ার ওপর দিয়ে। তার নীল শান্ত চোখে কি নিঃসীম মায়া। বলল সে, আবার কবে দেখা হবে? শক্ত একটি প্রশ্ন। মাহমুদ বলতে চাইল, স্রোতে ভাষা পানার মতো নিরুদ্দিষ্ট আমাদের জীবন। কোনো আবর্ত কোথায় কখন আমাদের নিয়ে যাবে তা আমরাও জানি না। কিন্তু কথা বাড়াতে চাইল না মাহমুদ। বলল, যদি কোথাও দূরে চলে না যাই তাহলে দেখা হবে। আর যদি দূরে চলে যাও? অবরুদ্ধ কান্নায় কাঁদতে লাগলো এমিলিয়ার ঠোঁট দুটি। একটি যাযাবর জীবনের জন্য তুমি অপেক্ষা করবে এমিলিয়া? এমিলিয়ার দুই কণ্ঠ বেয়ে আবার নেমে এলো অশ্রুর দুটি ধারা। বলল সে কোনো কথা নয়, কথা দাও তুমি আসবে। কথা দিলাম আসবো। বেশ, বলে এমিলিয়া মাহমুদের হাত ছেড়ে দিয়ে বলল, এই সময় এই অঞ্চলে কোনো ট্যাক্সি পাবে না, হেঁটে যাবে কেমন করে? চলো, আমি তোমাকে রেখে আসবো। মাহমুদ ম্লান হাসল, বলল, এতক্ষণে আমাদের গোয়েন্দারা হয়তো আমার সন্ধানে ছুটে এসেছে। তোমাদের গোয়েন্দারাও আসছে। তোমাকে আর কোনো বিপদে জড়াতে চাইনি এমিলিয়া, কিন্তু তোমার বিপদের কথা তুমি ভাবছো না কেন? এমিলিয়া বলল, বিপদ আমাদের নিত্য খেলার সাথে, কোনো চিন্তা করো না তুমি। আর আমাকে হেঁটে যেতে হচ্ছে না। তোমাদের গেটের বাইরে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে। বলে মাহমুদ ঘড়ির দিকে তাকিয়ে বলল, আসি এমিলিয়া, খোদা হাফেজ। আচ্ছা এসো, কম্পিত কণ্ঠে বলল এমিলিয়া। মাহমুদ কয়েক কদম এগিয়ে আবার পেছনে ফিরে চাইল। দেখল এমিলিয়ার একটি হাত গাড়ির ওপর ঠেস দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ি বারান্দায় ম্লান আলো তার চোখের পানিতে প্রতিবিম্ব হয়ে চিকচিক করছে। হৃদয়ের কোথায় যেন মোচড় দিয়ে উঠল মাহমুদের। তার যাত্রাপথের দিকে চোখ দুটি বুঝে এলো মাহমুদের। উচ্চারিত হলো তার কণ্ঠে, রব্বানা যালামনা মুসলিমানাইকা, প্রভু আমার, তোমার কাছে আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমাদের সামিল করো। পরদিন সকালে অনেক বেলা করে ঘুম থেকে উঠল এমিলিয়া। অনেক রাত্রে ঘুমিয়েছে সে। রাত্রে এসেছিল নিরাপত্তা পুলিশরা। নাইট ক্লাবের মৌখিক পরিচয় ছাড়া মাহমুদ সম্বন্ধে আর কোনো কিছুই জানে না বলেই জানিয়েছে এমিলিয়া তাদের। এমিলিয়ার বিশ্বস্ততা সম্বন্ধে কোনো সন্দেহ নেই বলেই তার হয়তো কোনো পিড়াপিড়ি করেনি। আর শয্যায় উঠে বসেই সে দেখতে পেল পাশের টিপয়ে রাখা সেদিনের সংবাদপত্র। কাগজটি হাতে নিয়ে চোখ বুলোতেই সে দেখতে পেল ওশেন কিং জাহাজের খবরটি লিড স্টোরি হয়েছে। সে পড়ল, ওশেন কিং জাহাজের ভয়াবহ অগ্নিকাণ্ড, অণুবিজ্ঞানী মিস্টার মরিস কোগেন সহ 5 জনের মৃত্যু, 2 জন নিখোঁজ, 10 জন আহত, সমুদ্রের কার্গো ভস্মীভূত। পরে ওশেন কিং জাহাজে অগ্নিকাণ্ডের সময় অপূর্ণ বিবরণ দিয়ে পরিশেষে লিখেছে, এই অগ্নিকাণ্ডে ইসরায়েলের $500 মিলিয়ন মূল্যের মহামূল্যবান যন্ত্রপাতি ও মালপত্র সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। সবচেয়ে ক্ষতি অণুবিজ্ঞানী মিস্টার মরিস কোহেনের মৃত্যু। তিনি ইসরায়েল বিজ্ঞান আকাশের সূর্য এবং আমাদের জাতীয় জীবনের এক অমূল্য রত্ন ছিলেন। তার মৃত্যুতে পরমাণু বিজ্ঞানে আমাদের দেশ যে অনেক দূর পিছিয়ে গেল তা বলাই বাহুল্য। এক বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে যে ওশেন কিং জাহাজে $50 মিলিয়ন পারমাণবিক গবেষণা সরঞ্জাম বোঝাই ছিল। এই মূল্যবান গবেষণা সরঞ্জামে বিনষ্টি আমাদের জাতীয় অগ্রগতির জন্য কত মর্মান্তিক তা সহজেই অনুমেয়। ওশেন কিং জাহাজের ঘটনায় নিহতদের মধ্যে আরও রয়েছে জাহাজের ক্যাপ্টেন জন টমসন এবং নিরুদ্দিষ্টদের মধ্যে রয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের সহকারী প্রধান মিস্টার হফম্যান। জানা গেছে ভোজ অনুষ্ঠানের কিছু পূর্বেই থেকেই তাকে জাহাজে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে যে দুষ্কৃতিকারীদের সাথে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। সাইমুমদের নাশকতাকারী জাহাজের ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটিয়ে জাহাজে আগুন ধরিয়েছে বলে জানা গেছে। সংগৃহীত তথ্যের বরাত দিয়ে আমাদের নিরাপত্তা পুলিশ বিভাগ জানাচ্ছে, আমন্ত্রিত অতিথির ছদ্মবেশে সাইমুমের জনৈক নাশকতাকারী জাহাজে প্রবেশ করেছিল। এমিলিয়া রুদ্ধ নিঃশ্বাসে খবর পড়া শেষ করল। বৈজ্ঞানিক মিস্টার মরিস কোহেন এবং মিস্টার হফম্যানের মৃত্যু হয়েছে। এমিলিয়ার স্নায়ুতন্ত্রী দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। কি নিষ্ঠুরতা! কিন্তু পরক্ষণেই তার মানুষের দৃষ্টিতে ভেসে উঠল মাহমুদের মুখ আর তার কথা। এমিলিয়া, তুমি জানো না ওশেন কিং জাহাজে যে অগ্নিকাণ্ড তুমি দেখছ
তার চেয়ে অনেক বড় অগ্নিকাণ্ড আমার হৃদয়ে চলছে। শুধু আমার হৃদয়ে নয়, ফিলিস্তিন থেকে বিতাড়িত লক্ষ লক্ষ আরব মুসলমানদের হৃদয়ে এ আগুন এমনিভাবে চলছে। এমিলিয়ার মনে পড়ল, তাই তো আমরা ইহুদিরা বিভিন্ন দেশ থেকে এসে ফিলিস্তিনি মুসলমানদের সহায় সম্পদ দখল করেছে, তাদেরকে তাদের পিতৃপুরুষের ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করেছে, আর যুগ যুগ ধরে মুক্ত আকাশে এনেছে বৃষ্টি রোদের মধ্যে তাঁবুতে অমানসিক জীবনযাপন করছে তারা। এমিলিয়ার আরও মনে পড়ল গতকালকের ভোজসভার বিজ্ঞান বিষয়ক মন্ত্রী মিস্টার অ্যারন কোপল্যান্ডের ভাষণ। হেজাজের ইয়াসরিব নগরী থেকে শুরু করে তুরস্কের আলেকজান্দ্রিয়া প্রদেশ এবং ভূমধ্যসাগর ও নীল নদের মোহনা পর্যন্ত বিস্তৃত আমাদের পিতৃভূমির ওপর আমরা যে কোনো মূল্যেই হোক অধিকার কায়েম করব। ইসরায়েলের এই ঘোষণা, এই লক্ষ্য তো কোনো আত্মরক্ষাকারী জাতি বা দেশের কথা নয়। এই যে সাম্রাজ্যবাদী দেশের আগ্রাসী নীতি, এ লক্ষ্য যদি অর্জিত হয় তাহলে এই বিশাল ভূখণ্ডের কোটি কোটি মুসলমানের ভাগ্যে কি ঘটবে, তারা কোথায় যাবে? এতদিন এমিলিয়ার ধারণা ছিল ইসরায়েলের আত্মরক্ষার চেষ্টা করছেন, কিন্তু আজ তার কাছে পরিষ্কার হয়ে গেল ঘৃণ্য সাম্রাজ্যবাদী পরিকল্পনা নিয়ে তার দেশ শক্তি বৃদ্ধি করছে, আর ফিলিস্তিন ও আরব মুসলমানরা যথাযথভাবে আত্মপ্রতিষ্ঠা আর আত্মরক্ষার জন্য সংগ্রাম করছে। ওয়েশান কিং জাহাজের অগ্নিকাণ্ড যদি তাদের সেই সংগ্রামের অংশ হয়, তাহলে তাকে নিষ্ঠুর বলা যাবে কোন যুক্তিতে? মাহমুদকে নির্দোষ করতে পেরে গভীর প্রশান্তিতে বলে গেল এমিলিয়ার মন।